বসুদেব সুতম দেবম কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম রত্নাকরাধৌতপদম হিমালয় কিরীটিনীম ব্রহ্মরাজর্ষিরদনাঢ্যম বন্দে ভারত মাতরম। পাঞ্চজন্য আধ্যাত্মিক গীতা চর্চা কেন্দ্রের গীতাপ্রেমী সজ্জনবৃন্দ, আজকের বিদ্যান সঞ্চালক পার্থদা, পাঞ্চজন্য আধ্যাত্মিক চর্চা কেন্দ্রের উপদেষ্টা মণ্ডলী, গঠনায়কগণ তথা পরিচালন সমিতি, রাষ্ট্রপ্রেমী সমস্ত সজ্জনবৃন্দ, বিভিন্ন সংগঠনের যে আধিকারিক বৃন্দ আছেন তারা এবং উপস্থিত মাতৃমণ্ডলী, আপনাদের সকলকে এই রাত্রিকালীন অনুষ্ঠানে প্রীতি, শুভেচ্ছা ও গৈরিক অভিনন্দন জানাই। আমার সঞ্চালক আজকের অনুষ্ঠানের যে মুখবন্ধ করেছেন তাতে তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আজকে আমরা কি উদ্দেশ্যে মিলিত হয়েছি। আজকে হিন্দু সাম্রাজ্য দিনোৎসব উপলক্ষে আমরা মিলিত হয়েছি। 1731 বিক্রম সম্বত 1674 সালের 6 জুন জ্যৈষ্ঠ শুক্ল ত্রয়োদশী তিথিতে মহারাষ্ট্রের রায়গড় দুর্গে ছত্রপতি শিবাজির রাজ্য অভিষেক হয়েছিল। সেই রাজ্য অভিষেকের স্মরণ, অনুধ্যান এবং বর্তমান সময় থেকে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য তার জীবন থেকে প্রেরণা গ্রহণ করার জন্যই আজকে আমরা এই উৎসব উদযাপন করছি। একটি জিনিস মনে রাখতে হবে, সেটা হলো এটি শিবাজির জন্মজয়ন্তী উৎসব নয়। শিবাজি জন্মগ্রহণ করেছিলেন 1630 সালের 19শে ফেব্রুয়ারি শিবেনী দুর্গে। এটি তার রাজ্য অভিষেক, রাজ্য আরোহণের তিথি, হিন্দু পদশাহী প্রতিষ্ঠার দিন। এখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেই বিষয়টা হলো যে ছত্রপতি শিবাজি কেন হিন্দু পদশাহী বা হিন্দু সাম্রাজ্য বা হিন্দবী সাম্রাজ্য প্রতিষ্ঠার কথা বললেন এবং তিনি সেটা কিভাবে করলেন এবং তার প্রেক্ষাপটটা কি। একজন আক্রান্তকারীকে পরাজিত করে তিনি সিংহাসন দখল করেছেন, এটা বলতে পারা যেত, কিন্তু তা না বলে তিনি বললেন যে আজ থেকে হিন্দু সাম্রাজ্যের প্রতিষ্ঠা হল। আরেকটি প্রশ্ন আমাদের আছে, সেই প্রশ্নটা হলো যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রাতঃস্মরণীয়
রাষ্ট্র তপস্বী সংঘ প্রণেতা। তিনি যে সময় সংঘ প্রতিষ্ঠা করতে চলেছেন সেই সময়তে বাল গঙ্গাধর তিলক মহারাষ্ট্রে শিবাজি উৎসব এবং গণেশ উৎসব প্রচলন করেন। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামেতে শিবাজির যে মার্গদর্শন, শিবাজির যে বীরত্ব, সেটি সুপ্রতিষ্ঠিত করে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে উদ্দীপ্ত করার জন্য। কিন্তু অত্যন্ত ক্ষুরধার, বুদ্ধিসম্পন্ন, বিচক্ষণ সংঘ প্রণেতা ডাক্তার কেশব বলিরাম হেডগেওয়ার তিনি শিবাজির জন্মজয়ন্তী উৎসব উদযাপন না করে শিবাজির যে রাজ্য অভিষেক সেই উৎসবটিকে রাষ্ট্রীয় উৎসবের মর্যাদা দিয়ে সংঘের 6টি উৎসবের অন্যতম হিসাবে অন্তর্গত করলেন এবং তিনি এটিকে সংজ্ঞায়িত করলেন অপূর্ব এক বাক্যবন্ধ দিয়ে, হিন্দু সাম্রাজ্য দিনোৎসব। আজকে আমরা আলোচনাতে এই দুটি বিষয়ের, দুটি প্রশ্নের খোঁজে পরিক্রমা করব। হিন্দু ধর্ম এবং হিন্দু রাষ্ট্রের যে রচনা, তাতে একটি জিনিস স্পষ্ট, সেটা হলো সনাতন বৈদিক হিন্দু ধর্ম স্বয়ম্ভূ। যেমন গীতাতে ভগবান বলছেন, ইয়া শ্যাম পদ্মনাভস্য মুখোপদ্মৎ বিনিশ্চিতা। বলছে এই যে জ্ঞান, এই জ্ঞানটা স্বয়ং পদ্মনাভের মুখনিশ্চিত। আমরা যদি গভীরভাবে চিন্তা করি, গভীরভাবে গবেষণা করি, সত্যের মূল জায়গাতে পৌঁছানোর চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে বৈদিক সনাতন হিন্দু ধর্ম এবং তাকে সংরক্ষণ পরিবর্ধনের জন্য যে ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, অর্থাৎ ভারতবর্ষ, এই দুইটি হল ঈশ্বরের দ্বারা উদ্ভূত এবং স্বয়ং ঈশ্বরের স্বরূপ এবং দেহ। সত্যদ্রষ্টা ঋষিরা, দার্শনিকরা, অবতার পুরুষরা, সাধক এবং সাধিকারা তাদের গবেষণালব্ধ সত্য উপলব্ধির দ্বারা তারা সনাতন হিন্দু ধর্মকে বিকশিত করেছেন, সংবর্ধিত করেছেন এবং মানুষের গ্রহণযোগ্য করে তুলেছেন। বৈদিক সনাতন হিন্দু ধর্ম সত্য আধারিত, সত্য অনুভূত বিষয়বস্তু। তার মূল যে থিম সেটা হলো স্বস্বরূপের উপলব্ধি, প্রত্যেকটি জীবের ব্রহ্মস্বরূপে স্বরূপ প্রাপ্তি এবং তৎপ্রাপ্তির জন্য যে ব্যবস্থা আমাদের দার্শনিকরা, স্থাপত্যকাররা, কলাবিদরা, সাহিত্যিকরা, মুনি ঋষিরা যা করেছেন সেইটি হলো রাষ্ট্র ব্যবস্থা। অর্থাৎ ওই মূল লক্ষ্যে পৌঁছানোর জন্য যে রাষ্ট্রের ব্যবস্থা থাকা দরকার, সে অর্থনীতি হোক, সে যুদ্ধনীতি হোক, সে ন্যায় বিচার হোক, সমস্ত যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা হলো আমাদের রাষ্ট্রধর্ম। এটাই হলো আমাদের হিন্দুত্ব। তাই আমরা বলি যে হিন্দুত্বই রাষ্ট্রীয়ত্ব, আর রাষ্ট্রীয়ত্বই হিন্দুত্ব। তো এই যে বিষয়বস্তু, যেমন করে আর সেই ঋগ্বেদের সময়েতে একজন ব্রহ্মজ্ঞা নারী ঋষি, অম্বিনী ঋষির কন্যা বাক, তিনি যখন ব্রহ্ম উপলব্ধি করলেন, যখন তিনি বুঝলেন যে তিনিই স্বরূপত ব্রহ্ম, তিনি রাষ্ট্রের এক অভূতপূর্ব বিশ্লেষণ রাখলেন। অহম রাষ্ট্রী সঙ্গমনি বসুনাম চিকিতুষি প্রথময়োজ্ঞানাম তাম্মদেবা বদদ্দু পুরিত্রা ভুরি শাস্ত্রম ভোর্জয়ে সয়ন্তী। আমি জগতের ঈশ্বরী, আমি ধনপ্রদায়িনী, আমি পরম ব্রহ্মজ্ঞানী। সকল যজ্ঞ যে করা হয় তার মধ্যে আমিই শ্রেষ্ঠ। তাহলে রাষ্ট্র এবং হিন্দু ধর্ম এক বিষয়।
একই দিক। আমাদের যে হিন্দু ধর্ম, আমাদের যে রাষ্ট্র পরিকল্পনা, তার একটা অপূর্ব অনন্যতা আছে। সেটা হলো ফ্রম বিলো আপওয়ার্ডস। আমাদের সমস্ত গণতান্ত্রিক পদ্ধতিতে সমস্ত মুনি, ঋষি, দার্শনিক, সাহিত্যিক, কলাকার তারা যে গবেষণা করে আর এর বিকাশ সাধন করেছেন, সেইগুলি সংযুক্ত হয়ে আমাদের রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে। কোনো রাজা উপর থেকে বিশেষ সংবিধান তৈরি করে নিচে নামিয়ে দিয়েছে। আমাদের ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে, রাষ্ট্রীয়ত্বের মধ্যে সেরকম নেই। অন্য জায়গাতে ফ্রম অ্যাবভ ডাউনওয়ার্ডস, আমাদের এখানে ফ্রম বিলো আপওয়ার্ডস। আমাদের ধর্ম কোনো বিশেষ মনীষীর মনোকল্পিত কিছু বিষয় নয়, এটা একদম সত্য উপলব্ধ বিষয়। তো এই সনাতন হিন্দু ধর্ম এবং যে রাষ্ট্রীয় ব্যবস্থা, এর সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় থাকে আমাদের কাছে, সেটা হলো এই ধর্ম এবং রাষ্ট্রীয় ব্যবস্থাকে সংবর্ধন এবং সংরক্ষণ করার জন্য এক দীর্ঘ সংগ্রামের ইতিহাস। এমন কিছু প্রজাতি থাকে যারা ধর্ম বিদ্বেষী, যারা রাষ্ট্র খণ্ডনকারী। সেই প্রাচীনকাল থেকে আমরা সেই সংগ্রাম করে চলেছি। আমরা দেবাসুর সংগ্রাম দেখেছি, আমরা শ্রীরামচন্দ্রের রাক্ষস দলন দেখেছি, এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্রত্যেকটি জায়গাতে শত্রু বিজয়ের পরে রাজ্যাভিষেক, অর্থাৎ হিন্দু ব্যবস্থার পুনঃপ্রবর্তন, দুটি একসাথে হয়েছে, ধর্ম সংস্থাপন এবং রাজ্য অভিষেক। মহাভারতের যুদ্ধে আমরা দেখেছি ভারতবর্ষের অখণ্ডতা এবং ধর্ম সংস্থাপনের কারণের জন্যই কুরুক্ষেত্র যুদ্ধ, এবং তারপরে এক ধার্মিক রাজার অধীনেতে এক ধর্মরাজ্য প্রতিষ্ঠা। শিবাজির ক্ষেত্রেও ঠিক একই ঘটনা। আক্রান্তকারীদের প্রতিহত করা এবং বৈদিক সনাতন হিন্দু ধর্ম আধারিত যে রাষ্ট্র ব্যবস্থা, তার পুনঃপ্রবর্তন করা। এই যে শত্রুভাবাপন্ন কিছু মানুষ, তাদের বেসিক ফিলোসফিটা একই থাকে, পরিবেশ পরিস্থিতি অনুসারে তাদের প্রয়োগ, অস্ত্র, কৌশল একটু ভিন্ন ভিন্ন হয়। গীতাতে অদ্ভুতভাবে বলে দেওয়া আছে যে এই মানুষগুলি, এই যে যারা সংঘর্ষে লিপ্ত হয়, যারা এই সত্য সনাতন বিষয়বস্তুকে নষ্ট করতে চায়, তারা কারা? বলছেন তাদের ফিলোসফিটা কি না, অসত্যম প্রতিষ্ঠান্তে জগদাহুর নিঃস্বরম অপরস্পর সম্ভূতম কিম অন্যৎ কাম হইতুক। এই যে পুরো সৃষ্টির পিছনে যে পরম সত্য ঈশ্বর আছেন, সেই ঈশ্বর তারা মানে না। ঈশ্বর বলে কিছু নেই, সত্য বলে কিছু নেই, এবং সত্যকে উপলব্ধি করার জন্য যে প্রতিষ্ঠা, যে সিস্টেম, যে ব্যবস্থা, সেগুলোও নেই, এবং সেগুলোকে ভেঙে তছনছ করে দাও। এখনকার দিনে নতুন ভাষাতে বলা হয়, ডিপ স্টেটের ভাষাতে বলা হয় যে রেজিম চেঞ্জ করতে হবে, সেগুলো দখল নিতে হবে, তাদের যে অতি সুন্দর যে সিস্টেম আছে সেই সিস্টেমটাকে ধ্বংস করে দিতে হবে। এবং এই সত্য নেই, ব্যবস্থা নেই, ঈশ্বর নেই, সুতরাং নিজের ইচ্ছা মতো ভোগ করা যাবে। আমার খুব আনন্দ হচ্ছে যে এই পাঞ্চজন্য আধ্যাত্মিক চর্চা কেন্দ্রের পার্থদা এবং উপদেষ্টা মণ্ডলী এক অনুপম সময়েতে বারবার ধরে আমাকে উদ্দীপ্ত করেছেন যে এই বিষয়েতে, আজকের এই বিষয়েতে বিষয় রাখার জন্য। সেজন্য তাদের কাছে আমি শ্রদ্ধা জানাই। তার কারণটা হলো যে সময়েতে আমরা বিষয়টা রাখছি, সেই সময়েতে কিছু মজাবি উন্মাদ মানুষের ধর্ম জিজ্ঞাসা করে, তাদের লিঙ্গ চিহ্নিত করে
চুন চুন করে তাদের হত্যা করেছে, মা বোনেদের কপালের সিঁদুর মুছে দিয়েছে। এরা ধর্ম বিধ্বংসী, এরা রাষ্ট্রবিরোধী, তাদের অনেকে মদত দিয়েছেন। কিন্তু তারা প্ররোচনাও তৈরি করেছে, সারা বিশ্ব প্ররোচনা তৈরি করেছে, বর্ডারে বর্ডারে যুদ্ধের ট্যাঙ্ক রেখে দিয়েছে যে ভারতবর্ষ এই প্ররোচনাতে পা দেবে। কিন্তু আমাদের শাশ্বত যে সামরিক চিন্তা শিবাজী মহারাজ রেখে গেছিলেন, গেরিলা যুদ্ধ, যেমন করে তিনি আফজল খাঁয়ের ঘরে ঘুষ করে তাকে হত্যা করেছিলেন, ঠিক সেরকমভাবে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আর প্ররোচনাতে পা না দিয়ে, বিশ্বেতে হাল্লা না মাচিয়ে একদম আতঙ্কবাদীদের ডেরাতে গিয়ে শিবাজী প্রদর্শিত পথে তিনি অপারেশন সিন্দুরটা করেছেন এবং করে চলেছেন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে শিবাজির মনন এবং অনুধ্যান অত্যন্ত প্রাসঙ্গিক। সেই কারণের জন্য আমি আরেকবার আর এই পাঞ্চজন্য আধ্যাত্মিক গীতা চর্চা কেন্দ্রের কাছে শ্রদ্ধা জানাই। দেখুন, এই যে সংগ্রামের ইতিহাস, শিবাজির যে সময়কাল, কিছুদিন আগে থেকে যে বিষয়টা হয়েছে সেটা হলো মুসলিম আক্রান্তকারীরা ভারতবর্ষে ঢুকেছে, লুণ্ঠন করেছে, নারী জাতির সম্মান হরণ করেছে, সমস্ত মন্দির, ধর্মক্ষেত্র, বিশ্ববিদ্যালয় সব ধ্বংস করেছে। তারা ত্রাস তৈরি করেছে, এমন ত্রাস তৈরি করেছে যে অনেক বীর যোদ্ধা এবং বিদ্বৎজন তারা মনে করেছে যে ঔরঙ্গজেব বা অন্যান্য মুঘল রাজাদের অধীনে আর সৈন্যাধ্যক্ষ হয়ে থাকা বা চাকরি নিয়ে থাকাটাই হলো বুদ্ধিমানের কাজ। আজকালকার দিনেও যেমন হয়, সাম্প্রদায়িক কুসংস্কারিত রাজনৈতিক দলের ছত্রছায়াতে অনেক বুদ্ধিমান বিদ্বান লোক থাকেন নিজের স্বার্থ সিদ্ধির জন্য। তখন তারা মনে করতেন যে দিল্লীশ্বরই জগদীশ্বর। আর এমন ত্রাস যে সেই সময়কার বীর যোদ্ধাদের মুন্ডু কেটে তারা নর্দমার মুখে রেখে দিত, যাতে ওই নর্দমার নোংরা জল তাদের মুখ দিয়ে প্রবাহিত হতো এবং স্বাদ তা দেখে আর সমস্ত মানুষ ত্রাসে থাকতেন। কেন এই ঘটনাটা ঘটেছিল? কেন এরকমটা হয়েছিল? বিক্রমাদিত্য, শালিবাহন তারা তো প্রতিহত করতে পেরেছিলেন। তারা তো এখানে মুঘল বিদেশি আক্রান্তদের রাজত্ব করতে দেননি, এবং তারা তাদের ব্যবস্থাও এখানেতে শরীয়তি ব্যবস্থা বা ইংরেজি ব্যবস্থাকে এখানেতে প্রবর্তন করতে দেননি। তার কারণটা হলো যে হিন্দুত্বের যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটা বীর যোদ্ধারা ভুলে গেছিলেন। আমাদের শাস্ত্রে আছে, সুরহ শত্রু বিনীতাস্বাদ বান্ধবে গুরু সন্নিধ। শত্রুর সামনে শৌর্য বীর্য অবলম্বন করবে, গুরু বন্ধুদের কাছে বিনীত থাকবে। যুগুপ্সিতার নমান্যতে নাবমন্যতে মানি না, নিন্দিত এবং অসৎ ব্যক্তিকে সম্মান দেবে না, সম্মানের যোগ্য ব্যক্তিকে অবমাননা করবে। এইটা শিবাজী মহারাজ দেখিয়েছেন যে শত্রুকে চিহ্নিত করো, শত্রুকে প্রতিহত করো। পৃথ্বীরাজ মহারাজ এই ভুলটা করেছিলেন। তিনি 18 ভাত ধরে মোহাম্মদ ঘড়িকে ছেড়ে দিয়েছিলেন। শেষবারে মোহাম্মদ ঘড়ি যখন এলেন, এসে বললেন আমি যুদ্ধ করব না, আমি তোমার সাথে সন্ধি করতে এসেছি। পৃথ্বীরাজ যখন এটা মেনে নিয়েছিলেন। ভোরবেলা যখন পৃথ্বীরাজের সৈন্যদল শৌচে যাচ্ছে অপ্রস্তুত অবস্থায়, সেই সময় মোহাম্মদ ঘড়ি আক্রমণ করে পৃথ্বীরাজকে হত্যা করেছিল। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে শিবাজী মহারাজ হলেন ত্রাসের ত্রাস। গীতাতে যে কথা বলা আছে যে ন এতত্ত্বই উপপদ্যতে, এই যে বীর রাজারা, বীর যোদ্ধারা
তোমরা হীনমন্যতাতে ডুবে গেছ, তোমরা মনে করছো মুঘল মানে সম্রাট ছাড়া আমাদের উদ্ধারকর্তা কেউ নেই। তোমরা আমাকে দেখো, এটা তোমাদের মানায় না। আমি তোমাদের স্বরূপ, আমি সনাতন হিন্দু ধর্মের বীর্যবত্তা, বীর্যবান পুরুষ। এবং এই যে শিবাজী মহারাজের যে জীবন, তার যে রণকৌশল, তার যে পরিকল্পনা, সেটা সুদূর প্রসারী ছিল। শিবাজী মহারাজের জীবন চলে যাওয়ার পর 22 বছর ধরে তার অনুগামীরা যুদ্ধ করেছিলেন এবং ঔরঙ্গজেবকে হত্যা করে কবরে পাঠিয়েছিলেন। শিবাজী ওই সময়েতে আরেক হিন্দু রাজা দিল্লি ধেয়ে গিয়ে বাদশাহের লক্ষ টাকা কর ধার্য করেছিলেন। শিবাজীর অনুপ্রেরণা লাভ করে রাজস্থানের রাঠোর, বুন্দেলখণ্ডের ছত্রসাল, আসামের চক্রধ্বজ সিং, কুচবিহারের রুদ্র সিং সমস্ত রাজারা গৈরিক পতাকা সহায়ে হিন্দু রাজ্য প্রতিষ্ঠাতে সমর্থ হয়েছিলেন। অটক থেকে কটক পর্যন্ত হিন্দু রাজ্যের বিস্তার হয়েছে। তিনি দেখিয়েছিলেন যে স্বরাজের জন্য লড়াই করে আর কি করে সফলতা পাওয়া যায়। সেই সময়তে ব্রিটিশের এক সেনাপ্রধান পরবর্তীকালে বলছেন, ফিলিপ তার নাম, তিনি বলছেন যে শিবাজী যদি আর 6টা বছর বেঁচে থাকতেন তাহলে ভারতবর্ষে ইংরেজ রাজত্ব কায়েম হতে পারত না। এমনই তার সুকৌশল, এমনই তার প্রতিভা, এমনই তার রাষ্ট্র পরিচালন ব্যবস্থা। স্বামীজি অত্যন্ত দুঃখ করে বলেছেন দেশ পরিব্রাজনের সময় যে এমন একটা বীরত্বের জাতি। তিনি শিবাজী মহারাজকে দুটি মাত্র বাক্যের দ্বারা সুন্দরভাবে সূচিত করলেন যে দেখো শিবাজী মহারাজের কেমন অতুল কীর্তি, যে সাধারণ কৃষক সম্প্রদায়ের মানুষকে ধর্মের নামে এমনভাবে উদ্দীপ্ত করলেন যে তারা হর হর মহাদেব নাম নিয়ে ঘোড়ায় চেপে ধর্মের জন্য রণক্ষেত্রে প্রাণ বিসর্জন দিলেন, আর মুঘল সূর্য অস্তমিত হল। তাহলে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামেতে শিবাজী মহারাজকে আমাদের এন্ডোর্স করা উচিত, আমাদের প্রজেক্ট করা উচিত। তাহলে আমরা যে পুরো ঘটনাটাকে এরকম বলি, তাহলে সেটা এরকম হবে যে একটি দুর্বল জাতির পৌরুষ জাগাতে, হিন্দু শৌর্যের পুনরুদ্ধার করতে ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার শিবাজী মহারাজকে প্রেরণা পুরুষ হিসাবে এবং তার ব্যবস্থাকে গ্রহণ করে ব্যবস্থা বদলানোর জন্য এই শিবাজীর রাজ্য অভিষেককে হিন্দু সাম্রাজ্য দিনোৎসব হিসাবে চিহ্নিত করে রাষ্ট্রীয় উৎসবের মর্যাদা দিয়েছেন এবং এটা সারা ভারতবাসীর কাছে, বিশ্ববাসীর কাছে রেখেছে। স্বামীজি এই শিবাজী মহারাজের এই যে হিন্দু স্বরাজ পুনঃপ্রতিষ্ঠার যে শৌর্য, যে বীর্য, যে পরিকল্পনা, এর দুটি বিন্দু। একটি হলো তার পুরুষার্থ সাধন, আর একটি হলো ক্ষুরধার বুদ্ধিযুক্ত অভূতপূর্ব পরিকল্পনা এবং তার প্রয়োগ। মানুষ যদি পুরুষার্থের সাধন না করে, মানুষ যদি বীরব্রতের সাধন না করে, তাহলে সে তার ধ্যেয়প্রাপ্তি হবে না। শিবাজী মহারাজ পিতা হলেন শাহজি ভোসলে, মাতা হলেন জিজাবাই। শাহজি ভোসলের বাবা তিনি শিবের উপাসক ছিলেন
শিব তাকে স্বপ্ন দিয়ে বলেছিলেন যে ভারতবর্ষে ধর্ম সংস্থাপনের জন্য রুদ্রদেব সমস্ত আক্রান্তকারীদের ত্রাস হিসাবে তার বাড়িতে জন্মগ্রহণ করবে। মাতা জিজাবাই এটা জানতেন। সেই কারণের জন্যই মাতা জিজাবাই যখন শিবাজি মহারাজ গর্ভে ছিলেন সেই সময় থেকে তাকে সংস্কার দিতে চেষ্টা করছিলেন। সেই সময় তিনি এখনকার দিনের মায়েদের মতন, গর্ভবতী মায়েদের মতন চুপচাপ বসে থাকা, বিশ্রাম নেওয়া, শান্তশিষ্টভাবে থাকা তা তিনি করেননি। তিনি ঘোড়সওয়ার করেছেন, তিনি তলোয়ারবাজি করেছেন, আর তিনি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, বীর বিক্রমী কৃষ্ণ ভগবান এবং অন্যান্য বিভিন্ন যোদ্ধাদের, বিভিন্ন বীর পুরুষদের, ধর্ম সংস্থাপকদের জীবন অনুধ্যান করেছেন, যার ফলে তার গর্ভে শায়িত শিশুটি যেন আগামী দিনের ধর্মরক্ষক, ধর্ম সংস্থাপক এবং ব্যবস্থার প্রবর্তক হিসাবে আত্মপ্রকাশ করতে পারে। শিবাজি মহারাজের শিক্ষক ছিলেন দাদাজি কোন্ডে। তিনি সমস্ত বিষয়ে, শাস্ত্র, যুদ্ধ, সমস্ত বিষয়ে তাকে শিক্ষা দিয়েছিলেন। তা না হলে 14 বছরের একটি ছেলে যারা এখন কাঁধে ব্যাগ নিয়ে টিউশন পড়তে যায় অথবা মোবাইল নিয়ে বসে থাকে, সেই 14 বছরের একটি ছেলে একটা গড় দখল করে ফেললেন, তরুণ গড় দখল করে ফেললেন সেই বয়সেতেই। আর তার মধ্যে এক বীরত্ব ব্যঞ্জক অভিব্যক্তি ভারতবর্ষ দেখতে থাকল। এই যে শিবাজি মহারাজের যে জীবন, এই শিবাজি মহারাজের জীবনে কতগুলি গুরুত্বপূর্ণ বিন্দু আছে পুরুষার্থ সাধনের ক্ষেত্রে। সেটা হলো তার ঈশ্বর নির্ভরতা। তিনি মা ভবানীর সাধক। তিনি সব সময় ভাবতেন যে তিনি মা ভবানীর দ্বারা সুরক্ষিত। তিনি বলতেন তার সহকর্মীদের, এ রাজ্য শিবা কা নেই, এ রাজ্য ধর্ম কা। এটা ধর্মের রাজ্য, ধর্মের দ্বারা সুরক্ষিত। মা ভবানী সবসময় আমাকে সুরক্ষা দিয়ে চলেছেন। তাই আফজল খায়ের ডেরাতে যেতে তার কোনো কষ্ট হয়নি, ভয় পায়নি। তাই ঔরঙ্গজেবের দিল্লি রাজদরবারে তার যেতে কোনো ভয় পায়নি। এমনকি প্রায় 6 দিন তিনি শত্রুদের শিবিরে অবস্থান করেছিলেন। তাহলে তার যে দ্বিতীয় বিন্দুটা এসে গেল, সেটা হল অভিমন্ত্রে তিনি সম্পূর্ণ দীক্ষিত ছিলেন। তার কোনো ভয় ছিল না, কোনো সময় কোনো ভয় ছিল না। আরেকটি তার গুরুত্বপূর্ণ বিষয় ছিল অনাসক্তি। একবার একটি ঘটনা মনে পড়ছে। সেই ঘটনাটা হলো যে যখন শিবাজি মহারাজের বাবা শাহজি ভোসলে মুসলমান দরবারেতে কাজ করতেন, তো সেই মুসলমান দরবারেতে ছেলেকে সঙ্গে করে নিয়ে গেছেন। শাহজি ভোসলে কুর্নিশ করেছেন, কিন্তু শিবাজি করেন। ওরা সম্মান দেখানোর কি আছে? এটা মুঘল রাজার পছন্দ হয়। পরে শিবাজির বাবাকে ওরা বন্দি করেছেন তার লেড়কাকে সামলানোর জন্য। এই ঘটনাতে শিবাজি মহারাজ অত্যন্ত মর্মাহত হয়েছেন যে আমি একজন উপযুক্ত সন্তান, বাবার এখনো মুক্তি করতে পারছি না। তখন তার আত্মহত্যার প্রবৃত্তি হয়েছে। তিনি আত্মহত্যা করবেন বলে ঠিক করেছেন। তিনি ডিপ্রেশনে ডুবে গেছেন। সেই সময় তিনি সন্ত তুকারামের কাছে যান এই ডিপ্রেশন থেকে বেরোনোর জন্য। সন্ত তুকারামের যে হরিনাম সংকীর্তন তা দেখে শুনে তিনি এতটাই বেশি প্রভাবিত হয়েছেন যে তিনি বলছেন যে আমি রাজত্ব চাই না, যুদ্ধ চাই না, আপনার যে 10 জন সংকীর্তন দলে আছে তাতে আমাকে 11 জন করে নেন। সন্ত তুকারাম সত্যদ্রষ্টা পুরুষ,
মানুষের অন্তর্জীবনের খবর রাখতেন এবং হিন্দু রাষ্ট্রের প্রয়োজনীয়তা বোধ করেছিলেন। তাই তিনি শিবাজী মহারাজকে রাজধর্ম শিক্ষা দিলেন। শিবাজী মহারাজ ফিরে এলেন, আবার যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। শিবাজী মহারাজের রাজ্য অভিষেক হয়ে গেছে, কিন্তু রাজ্য অভিষেক হওয়ার পরেতে তিনি যখন ছত্রপতি শিবাজী হিসাবে আর সিংহাসনে অধিষ্ঠিত হয়েছেন, তার মধ্যে আবার বৈরাগ্য এলো। তিনি চেষ্টা করলেন যে তিনি রাজত্ব ছেড়ে দেবেন। তো সেই সময় তিনি দেখছেন যে তার গুরুদেব সমর্থ রামদাস স্বামী আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করছে। তখন তিনি কি করলেন, একটা কাগজের টুকরো নিয়ে এসে সমর্থ রামদাস স্বামীর থলিতে দিয়ে দিলেন, মানে ঝুলিতে দিয়ে দিলেন ভিক্ষা হিসাবে। তখন সমর্থ রামদাস স্বামী সেই দস্তাবেজটা, মানে সেই লিপিটা খুলে দেখলেন যে সমস্ত রাজ্য সমর্থ রামদাস স্বামীকে তিনি গুরুদক্ষিণা দিয়ে দিলেন। এবার একটা গণ্ডগোল শুরু হলো। সমর্থ রামদাস স্বামী বলছেন, আমি সন্ন্যাসী, আমি রাজ্য নিয়ে কি করব? আর এদিকে শিবাজী মহারাজ বলছেন যে আমি যা দান করেছি তা ফেরত নেওয়া যাবে না। তখন সমর্থ রামদাস স্বামী বললেন, একটা তার গেরুয়া কাপড়ে একটা টুকরো শিবাজী মহারাজকে দিয়ে যে বললেন যে আমাদের রাষ্ট্র পরম্পরা অধীশ্বর হলেন গৈরিক পতাকা, তুমি গৈরিক পতাকার প্রতিনিধি হিসাবে রাষ্ট্র পরিচালনা করো। তাই একটি মানুষের মধ্যে রাজার হওয়ার কারণের জন্য তার কোনো রকমের লোভ তার মনের মধ্যে বাসা বাঁধে। শিবাজী মহারাজ জীবনের এক অনন্য দিক হলো, হি ওয়াজ এ ভেরি গুড মোটিভেটর। এত ভালো মোটিভেশন করতে পারতেন যে এটি বিরল দৃষ্টান্ত। একটি এ কথা স্বামীজি বলছে যে একটা মানুষ, সাধারণ মানুষের মধ্যে কি করে একটা রাষ্ট্র চেতনা, ধর্ম চেতনা, একটা ব্যবস্থার পুনঃপ্রবর্তনের জন্য যে আত্মপ্রস্তুতি, এটা কমন মানুষের মধ্যে কি করে কমিউনিকেট করলেন শিবাজী মহারাজ। হ্যাঁ, শিবাজী মহারাজ সেই সময়কার গ্রাম্য চাষি, আদিবাসী, যাদেরকে মাঙ্গলি বলা হতো, তাদের মধ্যে রাষ্ট্র চেতনা, রাষ্ট্র ভাবনা এবং রাষ্ট্র ব্যবস্থার পুনঃপ্রবর্তনের যে তার পরিকল্পনা এবং তার প্রয়োগ, সেদিন খুব সহজে বোঝাতে পেরেছে। তিনি একবার মির্জারাজে জয়সিংহকে একটা চিঠি লিখছেন। মির্জারাজ জয়সিংহ আওরঙ্গজেবের অধীনে কাজ করতেন যোদ্ধা হিসাবে। তাকে বলছেন চিঠিতে, কিরকম ভাষাটা বুঝুন, বলছে সিংহরা যদি অন্তর্কলহে হীনবল হয়ে থাকে, তাহলে শৃগালরা রাজা হিসাবে রাজত্ব করে, এই সাধারণ কথাটা তো আমার বুদ্ধিতে ঢুকছে না। জয়সিংহ যখন আওরঙ্গজেবের হয়ে শিবাজির সাথে লড়তে গেলেন, শিবাজি বলছেন যে তোমাকে পুরো তুমি কি চাও, তুমি কি জন্য যুদ্ধ করতে, সাম্রাজ্য চাও? আমি তোমাকে সাম্রাজ্য দেবো, তুমি পুরো সাম্রাজ্য নিয়ে নাও। কিন্তু তুই কিন্তু মুসলমান অত্যাচারীর অধীনে থেকে যুদ্ধ করতে এসছে কেন? আক্রান্তকারী, তোমার জন্য আমার হৃদয় আছে, আমার সাম্রাজ্য দেওয়ার করুণা আছে, কিন্তু আক্রান্তকারীদের জন্য আমার কাছে কি আছে? ভবানীর খড়গ আছে। বুন্দেলখণ্ডের ছত্রসাল বলছেন শিবাজী মহারাজ, আপনার অতুল কীর্তি দেখে আমি অভিভূত, আপনাকে আমি সাহায্য করব। বলছেন না, আমি তোমাকে সাহায্য করব, তুমি স্বাধীন রাজ্য স্থাপন করো, তুমি রাজা হয়ে একজন রাজার অধীনে কি করে থাকবে। এই যে প্রত্যেকটি মানুষের মধ্যে স্বাধীনতা স্পৃহা, আত্মনির্ভরতা, বীরত্বের উদ্দীপন, এই সমস্ত মোটিভেশনগুলো শিবাজী মহারাজ অত্যন্ত সহজভাবে করে ফেলতেন। শিবাজী মহারাজের একটা অভূতপূর্ব দূরদর্শিতা ছিল, সেটা হলো ব্যক্তি চয়ন, সিলেকশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দি পিপল, সিলেকশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দি কার্যকর্তা। একটা ঘটনা মনে পড়ে, একবার মুর্তজা, যিনি পরের নাম হয় তার স্বামীজি, শিবাজী নাম দিয়েছিলেন প্রতাপ রাও, একটি কম বয়সী ছেলে একটা দুর্গ দখল করতে গিয়ে শিবাজী দেখছেন যে অত্যন্ত ক্ষুধার আর বুদ্ধি এবং প্রত্যুৎপন্নমতি আছে, আর অভূতপূর্ব তলোয়ারবাজি।
উনি ওকে আঘাত না করে পিছন থেকে দৌড়ে গিয়ে ওকে ঝাপটে ধরে ফেললেন, ধরে ফেলে নিজের ডেরাতে নিয়ে চলে এলেন। নিয়ে এসে তিনি বুঝলেন যে এর মধ্যে ভবিষ্যৎ আছে, এ এক ভারতবর্ষে অসম সাহসী যোদ্ধা হতে পারবেন। তাকে সহ সেনাধ্যক্ষের দায়িত্ব দিয়ে দিলেন। সেরকমভাবে বাজি প্রভু দেশপাণ্ডে, বাজি পাশেলকর, তানাজি খান্ডেলকর, এদের এক একটি চরিত্রের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করেন তাহলেই অভিভূত হয়ে যাবে। আর তার সাময়িক চিত্র নির্মাতা তো স্বয়ং শিবাজি। 300টা কিলার মধ্যে একটাতেও তিনি রিস্তাদার রাখেন। এখনকার তো রাজনীতিতে নেপোটিজম মানে পরিবারবাদ কত বিশাল আছে, কিন্তু শিবাজি মহারাজের 300টা কিলার মধ্যে একটাও রিস্তার ছিল না। এবং অস্পৃশ্যতা সম্বন্ধে তার ডিস্টিংক্ট চিন্তাভাবনা ছিল। তার কিলার মধ্যে 150 জন দলিত নেতা ছিলেন। আর শিবাজির যে শ্রেষ্ঠত্ব, তার পুরুষার্থের, সেটি হলো তার গেরিলা যুদ্ধ। গেরিলা যুদ্ধের ঘটনা আপনারা অনেক শুনেছেন, আফজল খাঁয়ের কথা শুনেছেন। আমি একটি ছোট্ট কাহিনী আপনাদের বলি। একটা জায়গাতে আর মুসলমানরা ডেরা করেছে শিবাজিকে আক্রমণ করবে বলে। শিবাজি মহারাজের খবর আছে, তো কিন্তু তার সাধন তো খুব কম, বেশি সাধন তো নেই। তো ওই বিশাল সৈন্যের সামনে তো আর মোকাবিলা করা সম্ভব না। শিবাজি মহারাজ কি করলেন না, মাত্র 500টা মহিষ জড়ো করলেন। সে 500টা মহিষের 2টো করে সিংহে 2টো করে মশাল জেলে দিলেন, দিয়ে তাদেরকে তাড়িয়ে দিলেন ওই মুঘলদের ডেরার দিকে। আর যখন এই মশাল নিয়ে এই মহিষ দৌড়ে যাচ্ছে, তখন তো আল্লাহ আকবর তাবা তাবা বলে তো ওরা দৌড়তে শুরু করেছে। তাহলে বোধহয় সহস্র আর সৈন্য শিবাজিরা আছে, এবার আক্রমণ করতে আসছে। আফজল খাঁ শিবাজিকে আক্রমণ করার জন্য কিরকম প্ররোচনা করেছে। মা শিবাজির মন্দিরটাকে অপবিত্র, মা ভবানীর মন্দিরটাকে অপবিত্র করেছে। চিৎকার করে বলছেন, কোথায় শিবাজি, দেখি তোমার কেমন তোমার পৌরুষ আছে। সেই চক্রান্তে, সেই প্ররোচনাতে শিবাজি পা দিলেন না, যেন শিবাজি কত ভীত সন্ত্রস্ত। তিনি সন্ধির প্রস্তাব পাঠালেন, কিন্তু তুল্য নিন্দা স্তুতির মনি সন্তুষ্ট এনকে নচিত অনেকে তো স্থিরমতি ভক্তিমান প্রিয় নর। তার মতি স্থির আছে, কোনো প্ররোচনায় তিনি প্রভাবিত হননি। তিনি পরিস্থিতি নিরপেক্ষভাবে আর অভিবলে বলিয়ান হয়ে সেখানে গেলেন আফজল, এবং নিশ্চিত করে গেছেন যে আমি যাব এবং খুন করে ও ডেরাতে গিয়ে খুন করে ফিরে আসব। এবং তিনি তার নৌ বাহিনী, অভূতপূর্ব তার নৌবাহিনী প্রস্তুত করেছেন। তো শিবাজি মহারাজের পুরুষার্থের সাধন সাধারণভাবে বলা তো শেষ করা যায় না। আমি তার দ্বিতীয় পর্যায়ে যাব, সেটা হলো তিনি যে একটি হিন্দু ব্যবস্থাপক, সেই বিষয় সম্বন্ধে সময়ের শাসন আছে, সেই বিষয় সম্বন্ধে আর 2-4 কথা বলে আমি বিরাম নেব। শিবাজি মহারাজের যে রাজ্য অভিষেক হবে, সেই রাজ্য অভিষেকের প্রস্তুতি হয়েছিল 2 বছর ধরে। আজকে ঘটনার পরিপ্রেক্ষিতে বুঝুন। 2014 সালেতে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি প্রধানমন্ত্রী হলেন। তখন একটা প্ররোচনায় তৈরি করা হলো যে তোমাদের তো ম্যানিফেস্টোতে রাম মন্দির ছিল, রাম মন্দির করো, রাম মন্দির করো, এখন রাম মন্দির করছো না, তুমি তখন বলেছিলে, এখন ভয় পেয়ে গেছো। এ কথা বারবার ধরে বলছে, কিন্তু এই প্ররোচনায় তিনি পা দিচ্ছেন। 5 বছর ধরে তার প্রস্তুতি দরকার হলো, আর 5 বছর প্রস্তুতির পর তার নির্ণায়ক সিদ্ধান্ত হলো এবং সেটা প্রতিষ্ঠা হলো। ঠিক শিবাজি মহারাজের ক্ষেত্রে ঠিক এইরকম ঘটনা ছিল। এই শিক্ষাটাই তিনি ওখান থেকে নিয়েছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী। শিবাজি মহারাজ 2 বছর ধরে তার প্রস্তুতি চলেছিল রাজ্য অভিষেকের, অভূতপূর্ব প্রস্তুতি। কাশী থেকে মহাপণ্ডিত গাগা ভট্ট এসছেন, তিনি শিবাজি মহারাজকে বুঝিয়ে বলেছেন যে শুধু ওদের বিরুদ্ধে, মুঘলদের বিরুদ্ধে লড়লে হবে না, হিন্দবী সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে হবে। যে মুসলমান সিস্টেম আছে সেই সিস্টেমগুলোকে তছনছ করে দিতে হবে,
দিয়ে আমাদের যে পরম্পরাগত সুপ্রাচীন ব্যবস্থা আছে সেই ব্যবস্থার প্রতিষ্ঠা করতে হবে। আপনারা অত্যন্ত সুন্দরভাবে বুঝতে পারছেন, আজকে একটি জাতীয়তাবাদী হিন্দুত্ববাদী সরকার ভারতবর্ষে আসীন হয়ে আছে। এতৎ সত্ত্বেও সিস্টেমগুলো ঠিক নেই, বিচার ব্যবস্থা ঠিক নেই, শিক্ষা ব্যবস্থা ঠিক নেই, শাসন ব্যবস্থা ঠিক নেই, যার কারণের জন্য আর হিন্দু রাষ্ট্রের পুনর্নির্মাণ, বৈভবশালী ভারতবর্ষ তৈরি করা কত শক্ত হয়ে পড়েছে। তো গার্গা ভট্ট জিজাবাইয়ের সাথে দিন দিন বৈঠক করে আলোচনা করে রাজ্য অভিষেক পরিকল্পনা করছে। ভগবান শ্রীরামচন্দ্রের রাজ্য অভিষেক কেমন হয়েছিল, শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের রাজ্য অভিষেকের কেমন ব্যবস্থা করেছিলেন, বিক্রমাদিত্যের রাজ্য অভিষেক কেমন হয়েছিল, সমস্ত বিষয়গুলো রিসার্চ করে তার সমস্ত কন্টেন্টগুলোকে বার করে নিয়ে এসে তদ অনুরূপ শিবাজি মহারাজের রাজ্য অভিষেক হবে, সেই মন্ত্রে হবে। তার জন্য কেরল থেকে, কর্ণাটক থেকে বড় বড় পণ্ডিতদের নিয়ে এসে রাজ্য অভিষেকের ব্যবস্থা করবে। রাজ্য অভিষেকের সময় তার পূর্ণ ব্যবস্থাটা তৈরি করার জন্য শিবাজি মহারাজ অভূতপূর্ব কাজ করেছিলেন, অভূতপূর্ব রিসার্চ ওয়ার্ক করেছিলেন। এখানেতে আমি যে প্ল্যাটফর্মে কাজ করি, অল ইন্ডিয়া ইন্টেলেকচুয়াল প্ল্যাটফর্ম প্রজ্ঞাপনের অনেক কার্যকর্তা আছেন, যাদের মৌলিক কাজ হলো ভারতীয় জ্ঞান বিজ্ঞান পরম্পরার গবেষণা করা। আপনারাও আধ্যাত্মিক চর্চা কেন্দ্রে আছেন, আপনারাও বিচারধারা সংগঠনের কার্যকর্তা। আপনারা হয়তো ফ্রন্টে গিয়ে যুদ্ধ লড়বেন না, কিন্তু বিচারধারা ইন্টেলেকচুয়াল ব্যাটেলফিল্ডে যুদ্ধটা করতে হবে। তার জন্য আপনাদের প্রত্যেক রিসার্চ করতে হবে। সেটা হলো শিবাজি মহারাজ কি রিসার্চ করেছিলেন। শিবাজি মহারাজ ভারতবর্ষের যে সুপ্রাচীন রাষ্ট্র ব্যবস্থা ছিল, বিক্রমাদিত্যের ন্যায় ব্যবস্থা কেমন ছিল, চন্দ্রগুপ্ত মৌর্যের যুদ্ধ ব্যবস্থা কেমন ছিল, বিক্রমাদিত্যের নবরত্ন সভা কেমন ছিল, যুধিষ্ঠিরের পরামর্শদাতা কারা ছিলেন, শ্রীরামচন্দ্রের পরামর্শদাতা কারা ছিলেন, তারা কি নির্ণয় নিয়েছিলেন, কৌটিল্যের অর্থশাস্ত্র কেমন ছিল, এই সমস্ত বিষয়ে গভীর গবেষণা করে 26টি গ্রন্থ রচনা করেছিলেন, এবং সেটা সব সংস্কৃত ভাষা। তিনি যেন সৃষ্টির জন্মলগ্ন থেকে ভারতবর্ষের গবেষকরা, মুনি ঋষি দার্শনিকরা আর ভারতবর্ষের যে মূল চিন্তন সরস্বতীকে প্রতিষ্ঠা করার জন্য যে ব্যবস্থা নির্মাণ করেছেন, সেই সমস্ত ব্যবস্থাকে পুনরুদ্ধার করে 26টি গ্রন্থেতে সংকলিত করেছেন সংস্কৃত ভাষায়। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, তার হয়তো 3-4টি গ্রন্থ এখন পাওয়া যায়, বাকিগুলো পাওয়া যায় না। আপনাদের সবার কাছে নিবেদন থাকবে, এগুলোকে পুনরুদ্ধার করার চেষ্টা করতে হবে, খোঁজ নিয়ে আসতে হবে। কারণ আগামী দিনে বা বর্তমান দিনে আমাদের সমস্যা সমাধানে, আমাদের ব্যবস্থার পরিবর্তনের ক্ষেত্রে এগুলি অত্যন্ত প্রয়োজনীয় হবে। শিবাজি মহারাজ অদ্ভুত এক কাজ করলেন। সেই কাজটা হলো, রাজ্য ব্যবস্থাতে যে ফরাসি এবং উর্দু ভাষা প্রয়োগ ছিল সেগুলো সব মুছে ফেললেন। তার সংস্কৃত প্রতিশব্দ খুঁজে বার করতে বললেন পণ্ডিতদের। তার জন্য একটা অভিধান তৈরি করলেন। সেই অভিধানের ভিত্তিতে সেই সময় ভাষার কথা স্বয়ে পরিবর্তন, হিন্দু ধর্ম হিন্দু ব্যবস্থার সস্বরূপে পরিবর্তন করার জন্য যে রিসার্চ ওয়ার্ক, যেটার একমাত্র উদ্দেশ্য হলো হিন্দু পরম্পরার শাসন ব্যবস্থা, এইটা প্রতিষ্ঠিত করার জন্য শিবাজি মহারাজ কাজ করলেন। স্বভাষার জাগরণ যদি না হয়, তাহলে স্বদেশ ভক্তি আসবে না এবং স্বাভিমান জাগবে না। এই কারণের জন্য তিনি এই কাজ করতে শুরু করলেন। এবং ওই যে 26টা গ্রন্থ বললাম, প্রত্যেকটা বিষয়েতে, যেমন রেভিনিউ সিস্টেম কেমন হবে, নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে, কর সংগ্রহ কেমন হবে, এই সম্বন্ধে অর্থশাস্ত্রে কৌটিল্য কি বলেছে। এমনকি তিনি নিজে কি করলেন না, তিনি নিজে মুদ্রা তৈরি করলেন।
এবং সে মুদ্রার লিপি ছিল সংস্কৃত ভাষাতে, যার নীতিবাক্য ছিল মর্যাদয়ন বিরাজতে, মর্যাদাবান পুরুষেরই বিরাজ করবে। ডিফেন্স বরাদ্দটাতে চিন্তা করে দেখুন, 1 লক্ষ পদাতিক চাই, 1 লক্ষ অশ্বারোহী চাই। 1500 সালের আগে পর্যন্ত ভারতবর্ষে, কারণ এই যে রত্নাকর ধৌত প্রদান বললাম, ভারতবর্ষের বেশি সীমানাটা হলো সমুদ্র পরিবেষ্টিত। তো ওই অঞ্চলগুলোকে যদি নিরাপত্তা বলয়ে রাখা যায় তবে ভারতবর্ষের নিরাপত্তা, এবং ওখান থেকেই অতর্কিত আক্রমণ করা যাবে। সেই জন্য তিনি নাবিক ব্যবস্থাকে, নৌ ব্যবস্থাকে, ছোট বড় বড় যুদ্ধজাহাজ নয়, ছোট ছোট যুদ্ধজাহাজ। এবং এই দেখুন, শিবাজী মহারাজের বিষয়টাকে অনুসরণ করে ভারতবর্ষের নৌ ব্যবস্থা যখন খুব শক্তিশালী হলো, যখন সমুদ্রে তার অধিকার বা আধিপত্য স্থাপিত হলো, যখন পাকিস্তানের উদ্দেশ্যে 26টা যুদ্ধজাহাজ রওনা দিল, তখনই সবাই চমকে গেল। তো এইটা শিবাজী মহারাজ দেখিয়েছেন। সেজন্য পরম পূজ্য গুরুজি বলছেন যে তোমরা ঘোড়াসওয়ার মানে ঘোড়ায় চাপা শিবাজির পূজা করো। আমার তো মনে হয় তার যে অভূতপূর্ব যে গবেষণা নৌ বিভাগে, আমার মনে হয় তিনি এক জাহাজে আর অবস্থিত থেকে, মানে দাঁড়িয়ে থেকে আর শত্রুদের নির্দেশ করছেন যে কিভাবে রণতরীটাকে শত্রু ডেরাতে পৌঁছে দিতে হবে। তিনি বিভিন্ন দেশ থেকে কি করে বারুদ নির্মাণ করতে হয়, আমাদের ভারতবর্ষের রসায়ন বিজ্ঞানীদের কীভাবে বারুদ নির্মাণের ব্যবস্থা আছে, সমস্ত বিষয়গুলোকে ডেভেলপ করার চেষ্টা করেছে। এবং আত্মসম্মান যারা নষ্ট করে, সেই কলঙ্ক চিহ্নগুলোকে মুছে ফেলতে হবে, তার জন্য তিনি অনেক মন্দির নির্মাণ করেছেন। মসজিদে হাত দেননি, কিন্তু অনেক মন্দির নির্মাণ করেছেন। গোহত্যা নিষিদ্ধ করেছেন। নারী সুরক্ষা এবং নারীদের অগ্রাধিকার, এটা তার ব্যবস্থাপনার মধ্যে ছিল। এবং নিয়মানুবর্তিতা। একবার একটি কিলাতে শিবাজী মহারাজ গেছেন, অন্ধকারে গেছেন, কিন্তু তার কিলাদার, সাধারণ কিলাদার, তাকে শিবাজী মহারাজকে ঢুকতে দিচ্ছেন না। বলছে শিবাজির এরকম নির্দেশ নেই যে সূর্যোদয়ের আগে কাউকে কিলার মধ্যে প্রবেশ করতে পারা যাবে। এইরকম নিয়মানুবর্তিতা তিনি ঠিক করেছেন। তাহলে এই যে হিন্দু পরম্পরাগত রাষ্ট্র ব্যবস্থার যে পুনঃপ্রবর্তন এবং তার জন্য যে পুরুষার্থের সাধন, এই বিষয়টা শিবাজী মহারাজের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য, অন্যতম অলঙ্করণ। সেই কারণের জন্য শিবাজী মহারাজ ভারতবর্ষের প্রেরণা পুরুষ, রাষ্ট্র ব্যবস্থার এক প্রেরণাদাতা। এইটা উপলব্ধি করেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংঘ প্রণেতা প্রাতঃস্মরণীয় ডাক্তার কেশব বলিরাম হেডগে। ইংরেজরা যে সুকৌশলেতে এখানে রাজ করে সমস্ত সিস্টেমগুলোকে নষ্ট করে দিয়েছে, এবং সেই ব্যবস্থাটা এখনো চলছে ডিপ স্টেটের মাধ্যমে রেজিম চেঞ্জ করার জন্য, মোজাবি আতঙ্কবাদীদের সামনে দিয়ে এবং ইন্টেলেকচুয়াল মার্কসিস্টদের বা উকিজিমের লোকেদের ফলস ন্যারেটিভ দিয়ে, আর ভারতবর্ষের পুরো ব্যবস্থাকে যেরকমভাবে নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছে। রাজা পাল্টেছে, এ তৎসত্ত্বেও সিস্টেম পাল্টায়নি, সুতরাং পাল্টানো সম্ভব নয়। সেই জায়গা থেকে সেই ব্যবস্থাটাকে করে পরিবর্তন করা যায়, সেই পরিবর্তন করার জন্য তিনি 3টে স্টেপ নিয়েছিলেন। প্রথম স্টেপটা হলো যে সংঘের সংগঠন, শিবাজির মতো গুণবত্তা সম্পন্ন বীর পুরুষ নির্মাণ, এবং যিনি সাধারণকে অসাধারণ করতে পারেন। আমরা শাখাতে তাই, সাধারণ ব্যক্তি আসবে, কিন্তু সংস্কারের মাধ্যমে, বৌদ্ধিক কার্যক্রমের মাধ্যমে সে অসাধারণ হবে। শিবাজির অনুচররা যেমন বীর যোদ্ধা ছিলেন, সেরকম বীর যোদ্ধা হবে। তাদের মধ্যে একদম অসন্দেহ, কোনো নিঃসন্দেহের রাষ্ট্রভক্তি থাকে।
এটা তিনি প্রথম বেশ কিছুদিন ধরে প্রথম এই ভাবটা রেখেছিলেন। দ্বিতীয় কালখণ্ডে যিনি এলেন তিনি বললেন যে সংঘ পরিবেশে সংগঠিত হিন্দু সমাজ সংগঠিত কার্যকর্তা নির্মাণের সাথে সাথে যেগুলি সংঘ আধারিত নেই, সংঘের বাইরে রয়েছে, আনুষঙ্গিক ক্ষেত্র, বিবিধ ক্ষেত্র, যার উপরে সিস্টেমগুলো ডেভেলপ করে, সেই বিবিধ ক্ষেত্রের শুদ্ধিকরণ, বিবিধ ক্ষেত্রের সৎ চিন্তার প্রদর্শন, এইটা বিবিধ ক্ষেত্রে কাজ শুরু হলো, আনুষঙ্গিক ক্ষেত্রে কাজ। একটা কথা, এই কথাটা বলতে বলতে শিবাজি মহারাজ একটা অদ্ভুত কথা আমার মনে পড়ল। সেই কথাটা হলো শিবাজি মহারাজ শুদ্ধিকরণ করেছিল। যে সমস্ত মানুষ মুসলমান ধর্মেতে ধর্মান্তকরণ হয়েছিল তাদের বেশিরভাগ লোককে শুদ্ধিকরণ করে হিন্দু ধর্মের প্রবর্তন করেছিল এবং তাদের গুরুত্বপূর্ণ অধিকার দিয়েছিলেন। একজন মুসলমান সৈন্য বিভাগে কাজ করতেন, তাকে শুদ্ধিকরণ করে ফিরে নিয়ে এসে তিনি এক সেনাপতি করেছিলেন। একজন মুসলমান নারীর লোভে পড়ে আর মুসলমান হয়েছিলেন, তাকে শুদ্ধিকরণ করে নিজেরা গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছিলেন। এবং এই যে যাদের শুদ্ধিকরণ করলো তাদেরকে সমাজ যাতে ছোট করে না দেখে, সেজন্য তিনি নিজের জ্ঞাতির এক মেয়েকে সেখানে বিবাহ পর্যন্ত দিয়েছিলেন, এই শুদ্ধিকরণটা করেছিলেন। যাই হোক, যে কথা বলছিলাম যে বিবিধ ক্ষেত্রে সংগঠন করা, বিবিধ ক্ষেত্রগুলিকে সংগঠিত করা, তাদের মধ্যে শুদ্ধ চরিত্র, শুদ্ধ চিন্তার আরোপ করা এবং ব্যবস্থা। ওখানে শিক্ষক আছে, ওখানে বিচারপতি আছে, ওখানে সৈন্য বিভাগের লোক রয়েছে, ওখানে শ্রমিক রয়েছে, কৃষক রয়েছে, মজদুর রয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রের মধ্যে ভারতীয় যে ব্যবস্থার পরম্পরা, সেই ব্যবস্থা পরম্পরা যে বোধ, সেই বোধটা সঞ্চারিত করা। তারপরে যে কাজটা ছিল সেটা সেবা কাজ। প্রায় 1,60,000 সেবা কেন্দ্র ছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। সেবার দ্বারা সমাজের যে দুর্বল অবস্থানগুলো আছে, যে দুর্বল অবস্থানগুলোকে কেন্দ্র করে বৈদেশিক আক্রমণকারীরা ভারতবর্ষকে আক্রমণ করেছে, সেই জায়গাগুলোকে মুছে ফেলার জন্য সেবা কাজ শুরু হয়েছে। যখন এই তিনটে কাজ হলো, যে নিজস্ব ক্ষেত্রে সংগঠন, আনুষঙ্গিক ক্ষেত্রে শুদ্ধ বিচারধারার প্রণয়ন এবং সেবা কাজ, তারপরে যে কাজটা দরকার, আমরা তো রেগুলার প্রার্থনা দেখি পরম বৈভবম নেতৎ স্বরাষ্ট্র, পরম বৈভবশালী রাষ্ট্র নির্মাণ করতে। কিন্তু পরম বৈভবশালী রাষ্ট্র নির্মাণ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এখন যে ব্যবস্থা আছে, সেই যে সিস্টেম আছে, সেই সিস্টেমগুলোর মধ্যে চেঞ্জ আনতে হবে। ভারতীয় পরম্পরাগত হিন্দু রাষ্ট্র ব্যবস্থাকে পুনঃপ্রবর্তন করতে হবে, গভীর গবেষণা করে আধুনিক কালের উপযোগী করে যুগানুকূল করে সেটা পুনঃস্থাপন করতে হবে। তবেই আমরা পরম বৈভবশালী রাষ্ট্র নির্মাণ করতে পারব। তো এই শিবাজি মহারাজের জীবনের অনুধ্যান, তার প্রদর্শিত গবেষণা, চিন্তা ভাবনা এবং তাকে সংশ্লেষণ করা, ভারতের সমস্যা সমাধানে তাকে উপহার দেওয়া, এই কাজটি করার জন্য শিবাজি মহারাজের যে উত্তরাধিকার আমাদের কাছে রেখে গেছেন, সেটা আমরা আজকে স্মরণ করার চেষ্টা করব। ওম রামকৃষ্ণ অর্পণমস্তু।